আমাদের এই বিশাল আকার বিশ্বব্রহ্মাণ্ডে না জানি কত রহস্য চাপা পড়ে রয়েছে, যার মধ্যে কিছু কিছু রহস্যের সমাধান বিজ্ঞানীরা করে ফেলেছেন এবং কিছু রহস্যের সমাধানের চেষ্টা তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। 20-র দশকের প্রথম দিকে অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। তার সেই থিওরিতে তিনি এমন কিছু অবজেক্টের কথা বলেছিলেন। আইনস্টাইন ফিল্ড ইকুয়েশনে তিনি বলেছিলেন ওয়ার্ম হোল, ব্ল্যাক হোল, হোয়াইট হোলস, এমনকি প্যারালাল ইউনিভার্সের মতো তথ্যকেও তিনি প্রকাশ করেছিলেন। আর এই সমস্ত কিছুই থিওরি অফ রিলেটিভিটির একটি বিশেষ অংশ। এর মধ্যে ব্ল্যাক হোলস, ওয়ার্ম হোলস এবং প্যারালাল ইউনিভার্স আমাদের কাছে কিন্তু বিরাট বড় রহস্য। তবে এর মধ্যে ব্ল্যাক হোলসটিকে আমরা ভালোভাবে বুঝে গেছি। ব্ল্যাক হোলের নাম শোনা মাত্রই আমরা বুঝতে পারি যে এটা সম্পূর্ণভাবে কালো বা কালো একটি গহ্বর বা গর্ত। এর মাধ্যাকর্ষণ টান বা গ্র্যাভিটি এতটাই তীব্র হয়ে থাকে যে আলোকেও সে নিজের দিকে টেনে নিতে পারে। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য ব্ল্যাক হোল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাধারণত আকাশগঙ্গা বা গ্যালাক্সির মধ্যবর্তী স্থানে এই ব্ল্যাক হোল দেখতে পাওয়া যায়। কিন্তু সেপ্টেম্বর 2022 সালে বিজ্ঞানীরা এমন একটি ব্ল্যাক হোলের সন্ধান পান যেটি আমাদের পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত। বিজ্ঞানীরা এই ব্ল্যাক হোলটির নাম দেন গায়া BH1। আমাদের পৃথিবী থেকে এই ব্ল্যাক হোলটির দূরত্ব মাত্র 1560 লাইট ইয়ার বা আলোকবর্ষ। যদিও আমাদের পৃথিবীবাসীর কাছে এই দূরত্ব অনেকটাই, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের নজরে যদি আমরা একবার দেখি তাহলে এই দূরত্ব একেবারেই নগণ্য বা একেবারেই সামান্য। কিছু বিজ্ঞানীদের ধারণা ভবিষ্যতে এই ব্ল্যাক হোলটি একটি বিশালাকার তারাকে গিলে খাবে। তো এবার আসল কথাটি হলো, এই ব্ল্যাক হোলটি কি আমাদের পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে? এই ব্ল্যাক হোলটি যদি পৃথিবীর আরও কাছাকাছি চলে আসে তাহলে কি হতে পারে? আর এমনিতেও আমাদের সৌরজগতের বাইরের অংশে, আমাদের সৌরজগতের একেবারে শেষ অংশে কি কোনো ব্ল্যাক হোলের অস্তিত্ব রয়েছে? আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্ল্যাক হোলসের রিয়েল ফিজিক্স। ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়? একটি বিশালাকার তারার যখন মৃত্যু হয় তারপরেই সেখানে একটি ব্ল্যাক হোলের সৃষ্টি হয় বা জন্ম হয়। আসলে প্রতিটি নক্ষত্রের কেন্দ্রে প্রতিটা মুহূর্তে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন চলতে থাকে। এই প্রক্রিয়া থেকেই নক্ষত্রগুলোর মধ্যে হিট এবং আলোক রশ্মি বেরিয়ে আসে। এছাড়াও এই রিঅ্যাকশনের ফলে রেডিয়েশন প্রেশার উৎপন্ন হয়ে থাকে। এই প্রক্রিয়ায় তারার লেয়ারকে বাইরের দিকে প্রেশার ক্রিয়েট করতে থাকে, আর অন্যদিকে তারার গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ তাকে কেন্দ্রের দিকে টানতে থাকে। সাধারণত রেডিয়েশন প্রেশার এবং মাধ্যাকর্ষণ টান একে অপরকে ক্যান্সেল করে দেয়। এর কারণে নক্ষত্রের ব্যালেন্স বা সামঞ্জস্য বজায় থাকে। কিন্তু প্রতিটি নক্ষত্রের লাইফ সার্কেলে এমন একটি পয়েন্ট আসে যখন রেডিয়েশন প্রেশার আর কোনোভাবে মেনটেন্স করা সম্ভব হয় না। আসলে যখনই কোনো নক্ষত্রের কোরে আয়রন ফর্মেশন শুরু হয়ে যায় তারপর থেকেই নক্ষত্রের মৃত্যুর দিন ঘনিয়ে আসতে থাকে। আয়রন হলো এমন একটি এলিমেন্টস যেটি ফিউজ হতে পারে না। এটি ধীরে ধীরে তারার কেন্দ্রে জমতে থাকে, যার ফলে তারার রেডিয়েশন প্রেশার ধীরে ধীরে কমে যেতে থাকে। এইভাবে চলতে চলতে একটা সময় এমন আসে এই রেডিয়েশন প্রেশার গ্র্যাভিটির তুলনায় অনেক অংশে কমে যায়। এরপর নক্ষত্রের মধ্যে ভয়ঙ্করভাবে ইমপ্লোশন ঘটতে থাকে। মাধ্যাকর্ষণ টান নক্ষত্রের সমস্ত ম্যাটারকে নিজের কেন্দ্রের দিকে টেনে নেয়, যার ফলে এর ডেন্সিটি এবং আয়তন আচমকাই বাড়তে থাকে। চোখের নিমেষেই সুপারনোভা এক্সপ্লোশন ঘটে। নক্ষত্রটি ভয়ঙ্করভাবে ব্লাস্ট হয়। এরপর একটি নেবুলার জন্ম হয়। নেবুলা ধুলো এবং গ্যাস থেকে তৈরি হয়, আর এই নেবুলাগুলোর মধ্যেই তারা এবং গ্রহের জন্ম হয়। সুপারনোভা ঘটার পর তারার কোর একটি ইন্টারেস্টিং অবজেক্টে পরিবর্তিত হয়ে যায়। সেই অবজেক্ট কতটা ইন্টারেস্টিং হবে সেটা তারার আয়তনের উপরে নির্ভর করে। আমাদের সূর্যের মতো তারাগুলো হোয়াইট ড্রপে পরিণত হয়, আর আমাদের সূর্যের তুলনায় কয়েক গুণ বড় তারাগুলো নিউটন স্টারে পরিণত হয়। আর যদি এর থেকেও বড় আকারের তারা হয়ে থাকে তাহলে সেটি একটি ব্ল্যাক হোলে পরিণত হয়। ঠিক এইভাবেই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি ব্ল্যাক হোলের জন্ম হয়। বিজ্ঞানীদের মত অনুসারে আমাদের পৃথিবীর কাছাকাছি যে ব্ল্যাক হোলটি রয়েছে তার জন্মও ঠিক এভাবেই হয়েছে। গায়া BH1 ব্ল্যাক হোলটি
অফিউকাস কনস্টেলেশনের মধ্যেই রয়েছে। আর সবথেকে অবাক করা বিষয়টি হলো ব্ল্যাক হোলটি একটি তারার বাইনারি সিস্টেমের মধ্যে রয়েছে। যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনাদের জানিয়ে দিই, বাইনারি স্টার সিস্টেম হলো দুটি তারা একে অপরকে প্রদক্ষিণ করতে থাকে, আর এই পরস্পর দুটি তারা মাধ্যাকর্ষণের ফলে একে অপরের সঙ্গে বাধা থাকে, ঠিক আমাদের সৌরজগতের গ্রহগুলোর মতো। বিজ্ঞানীরা মনে করেন এই বাইনারি সিস্টেমে যে তারাটি রয়েছে সেটি আমাদের সূর্যের মতোই, যেখানে আমাদের সূর্যের অ্যাভারেজ টেম্পারেচার 5500 ডিগ্রি সেলসিয়াস, ওদিকে এই নক্ষত্রটির অ্যাভারেজ টেম্পারেচার 5580 ডিগ্রি মতো বিজ্ঞানীরা ক্যালকুলেট করেছেন। মানে এই তারাটিকে যদি আমরা সূর্যের কপি বলি তাহলে ভুল হবে না। এই নক্ষত্রটি যে ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরছে সেই ব্ল্যাক হোলটির ভর এই নক্ষত্রটির তুলনায় 9.5 গুণ বেশি। কিন্তু সবথেকে অবাক করা বিষয়টি হলো এই ব্ল্যাক হোলটির আকার কেবলমাত্র 56 কিলোমিটার, অর্থাৎ এই তারাটির তুলনায় অনেকটাই কম। কারেন্ট ডেটা অনুযায়ী এই তারা এবং ব্ল্যাক হোল একে অপরকে প্রদক্ষিণ করতে মাত্র 185 দিন সময় লাগে। তবে এই ব্ল্যাক হোল এবং এই সূর্যটির মধ্যে দূরত্ব কতটা সেটা বিজ্ঞানীরা এখনও ঠিকঠাক মতো ক্যালকুলেট করে উঠতে পারেননি। তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী এই দুটি একে অপরের বেশ কাছাকাছি অবস্থিত হতে পারে, আর কাছাকাছি অবস্থিত মানে এই ব্ল্যাক হোলটি ধীরে ধীরে তারাটিকে গিলতে বসেছে। কিছু বাইনারি সিস্টেমে এমনও লক্ষ্য করা গেছে তার পাশের তারাটিকে ব্ল্যাক হোলটি আস্তে আস্তে গিলে খাচ্ছে। এভাবে চলতে চলতে একটা সময় সম্পূর্ণ তারাটিকেই ব্ল্যাক হোল গ্রাস করে নেয়। আর এই সম্পূর্ণ পদ্ধতিটিকে বিজ্ঞানের ভাষায় টাইডাল ডিসরাপশন ইভেন্ট বলা হয়। এর খুব সহজ উদাহরণস্বরূপ আমরা আমাদের পৃথিবী এবং চাঁদের কথা বলতে পারি। চাঁদের টাইডাল ফোর্স আমাদের সমুদ্রকে নিজের দিকে আকর্ষিত করে, যার ফলে আমরা পৃথিবীতে জোয়ার ভাটার মতো ঘটনাগুলো দেখতে পাই। এভাবে প্রথমত ব্ল্যাক হোলগুলো তারার বাইরের অংশকে নিজের দিকে টানতে থাকে। এর ফলস্বরূপ ব্ল্যাক হোলের চারিদিকে আমরা একটি অ্যাক্রেশন ডিস্ক দেখতে পাই। আসলে এই অ্যাক্রেশন ডিস্ক হলো সেই ম্যাটার যেগুলো কিছু সময় পর ব্ল্যাক হোলের ভেতরে চলে যাবে। এই পার্টিকেলের ম্যাটার যত ব্ল্যাক হোলের কাছাকাছি যাবে এই দুটির মধ্যে ফ্রিকশন তত বৃদ্ধি পাবে। এই ফ্রিকশনের ফলে যে অত্যাধিক তাপমাত্রা নির্গত হয়, যার ফলে অ্যাক্রেশন ডিস্ক গ্লো করতে থাকে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে ব্ল্যাক হোলের একেবারে অরিজিনাল পিকচার দেখতে পাচ্ছেন, যেটি 2019 সালে ক্যাপচার করা হয়েছিল। অরেঞ্জ এবং ইয়েলো কালারের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আর কিছু নয়, অ্যাক্রেশন ডিস্ক। বিজ্ঞানীদের ধারণা গায়া BH1 একটি ডরমেট ব্ল্যাক হোল, অর্থাৎ এর চারিদিকে কোনো অ্যাক্রেশন ডিস্কের অস্তিত্ব নেই। এই ব্ল্যাক হোলটিকে কেন্দ্র করে যে তারাটি ঘুরছে তার সঙ্গে একটি ব্যালেন্স তৈরি করে রয়েছে। আর মহাবিশ্বে এইরকম ঘটনা কিন্তু ভীষণই বিরল। এই মুহূর্তে সবথেকে ভালো খবরটি হলো ব্ল্যাক হোলটি থেকে আমাদের পৃথিবীর কোনো বিপদ নেই আপাতত। তবে মনে করুন এই ব্ল্যাক হোলটি যদি ঘুরতে ঘুরতে আমাদের পৃথিবীর কাছাকাছি চলে আসে তাহলে কি হবে? যদিও ব্ল্যাক হোলকে আমরা ভীষণই বিপজ্জনক বলে মনে করে থাকি, কিন্তু ব্ল্যাক হোলের কাছাকাছি যদি কেউ না যায় তাহলে আর কোনো বিপদ নেই। আসলে ব্ল্যাক হোলের কাছাকাছি একটি বাউন্ডারি থাকে, যে বাউন্ডারিকে আমরা ইভেন্ট হরাইজন বলে থাকি। যদি কোনো অবজেক্ট এই বাউন্ডারি পার করে ভেতরে চলে যায় তাহলে সেখান থেকে ফিরে আসা আর কোনোভাবেই সম্ভব নয়। আমাদের পৃথিবী যদি এই ব্ল্যাক হোলের বাউন্ডারির বাইরে থাকে তাহলে পৃথিবীতে কোনো রকম বিপদের সম্ভাবনা নেই। তবে পৃথিবী যদি বাউন্ডারির কাছাকাছি চলে আসে তাহলে আমরা পৃথিবীতে বিরাট বড় আকারে ডিজাস্টার দেখতে পাবো। ব্ল্যাক হোল এবং পৃথিবীর দূরত্ব যত কমতে থাকবে ততই আমাদের পৃথিবীর ঘূর্ণনের গতি বাড়তে থাকবে। দেখতে দেখতে পৃথিবী তার নিজস্ব ব্যালেন্স হারিয়ে ফেলবে, আর এর ফলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেড়ে যাবে, যার ফলে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে যে সমস্ত উদ্ভিদেরা বেঁচে থাকে সেই সমস্ত উদ্ভিদেরা মারা যাবে। পৃথিবীতে অবস্থিত শাকসবজি এবং বনস্পতির ওপরে নির্ভর করে বেঁচে থাকা জীবেরা এক তীব্র খাদ্য সংকটের মধ্যে যুঝতে থাকবে। আর শুধু তাই নয়, সমুদ্রের জল ধীরে ধীরে বরফে পরিণত হবে। এরপর যখনই পৃথিবী ব্ল্যাক হোলের রস লিমিট পার করবে, পৃথিবী ছোট ছোট অংশে ভাঙতে থাকবে এবং ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে প্রবেশ করবে। এভাবে চলতে চলতে একটা সময় এমন আসবে যখন পৃথিবীর সমস্ত ম্যাটার ব্ল্যাক হোলের ভেতরে বিলীন হয়ে যাবে। এ সমস্ত শুনতে ভয় লাগলেও এ ধরনের ঘটনা বাস্তবে ঘটা ক্লোজ টু ইম্পসিবল বলা যেতে পারে। আপনারা জেনে হয়তো অবাক হবেন, আমাদের এই সৌরজগতের ঠিক পেছনের অংশে একটি ব্ল্যাক হোলের অস্তিত্ব রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন নেপচুনের অরবিটের বাইরে এমন একটি অবজেক্ট থাকতে পারে যার গ্র্যাভিটেশনাল এফেক্ট নেপচুন, ইউরেনাস এবং শনি গ্রহের ওপরে লক্ষ্য করা যায়। আপাতত এই রহস্যময় অবজেক্টটিকে বিজ্ঞানীরা প্ল্যানেট 9 নামকরণ করেছেন। বিজ্ঞানীরা মনে করেন এই অবজেক্টটি একটি রহস্যজনক গ্রহ বা ব্ল্যাক হোল হতে পারে। আসলে এই রহস্যজনক অবজেক্টটি কুইপার বেল্টের মধ্যে রয়েছে বলে
বিজ্ঞানীদের পক্ষে এর সম্বন্ধে স্টাডি করা ভীষণই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কাইপার বেল্ট এরিয়া আমাদের সৌরজগতের এমন একটি অংশ যেখানে অসংখ্য পরিমাণে গ্রহের ধ্বংসাবশেষ বা উল্কাপিণ্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটিকে আপনারা মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী স্থলে অবস্থিত যে কাইপার বেল্ট রয়েছে তার একটি বিশাল রূপ বলে ভেবে নিতে পারেন। প্ল্যানেট 9 সম্বন্ধে আরও ভালোভাবে জানার জন্য নাসার বিজ্ঞানীরা ক্রমাগত কঠোর পরিশ্রম করে চলেছেন। বিজ্ঞানীদের ধারণা তারা যদি প্ল্যানেট 9 আবিষ্কার করতে পারে তাহলে তাদের সামনে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যের বিশাল বড় একটি দরজা খুলে যেতে পারে। আর এছাড়াও যদি সেটি একটি ব্ল্যাক হোল হয়ে থাকে তাহলে কোনো না কোনো সময় কোনো অবজেক্ট তার মধ্যে অবশ্যই পড়বে। এতে করে তার চারিদিকে যে অ্যাক্রেশন ডিস্ক তৈরি হবে, এতে করে বিজ্ঞানীদের কাছে এটি স্পষ্ট হয়ে যাবে যে সেটি আসলে একটি ব্ল্যাক হোল। তবে আপাতত বিজ্ঞানীদের কাছে এই মিস্টিরিয়াস অবজেক্টটি সম্বন্ধে কোনো ধারণা নেই। যদি সত্যি সত্যি এটি একটি ব্ল্যাক হোল হয়ে থাকে তাহলে ভবিষ্যতে আমরা খুব কাছ থেকে একটি ব্ল্যাক হোলকে দেখতে পাবো এবং তার সম্বন্ধে স্টাডি করতে পারবো। আপনাদের কি মনে হয় প্ল্যানেট 9 আসলে কি একটি ব্ল্যাক হোল, নাকি প্ল্যানেট 9 বলে কোনো কিছুই নেই? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।